ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, ও প্রতি রাতে আমাদের সাথে বসে থাকে। আমরা ঘুমালে ও জেগে থাকে। আমরা জেগে উঠলে ও অদৃশ্য হয়ে যায়। কিন্তু আজ আমি বুঝেছি, ও কখনোই বাইরে ছিল না। ও সব সময় আমাদের পিছনে দাঁড়িয়ে থাকে। ডায়েরির এই লাইনটা পড়ার পর ঘরের ভেতরের বাতাসটা যেন ভারী হয়ে গেল। রাহুল কিছু বলছিল না। ওর হাত কাঁপছিল। আমি প্রথমবার বুঝলাম ও সত্যিই ভয় পেয়েছে। আমরা সিদ্ধান্ত নিলাম আর 1 মিনিটও এখানে থাকব না। নিচে নেমে গাড়ির দিকে দৌড় দেব। তখন রাত প্রায় 2টা। আমরা দরজার দিকে এগোতেই পিছন থেকে খুব আস্তে একটা শব্দ এলো। চেয়ারটা নড়ল। শব্দটা এতটাই ধীরে ছিল যে প্রথমে মনে হয়েছিল কল্পনা করছি। কিন্তু আমরা দুজনই একই সাথে পিছনে তাকালাম। চেয়ারটা এখন জানালার দিকে না, আমাদের দিকে ঘোরানো। ঘরে আমরা ছাড়া আর কেউ ছিল না। রাহুল আমার হাত শক্ত করে ধরল। ও ফিসফিস করে বলল, চল, এখনই বের হই। আমরা দরজা দিয়ে বের হয়ে সিঁড়ির দিকে দৌড় দিলাম। কিন্তু সিঁড়ির কাছে পৌঁছে আমরা থেমে গেলাম, কারণ সিঁড়ির নিচের দরজাটা বন্ধ। আমরা যখন উপরে উঠেছিলাম দরজাটা খোলা ছিল। আমি নিজে দেখেছি। রাহুল দরজা ধাক্কা দিল। খুলল না। ও জোরে লাথি মারল। তবুও না। ঠিক তখনই ওপরতলা থেকে আবার সেই শব্দ শুরু হল। ধীরে ধীরে হাঁটার শব্দ। এবার আমাদের দিকে আসছে। ধাপ ধাপ ধাপ। আমরা বুঝলাম শব্দটা দোতলার অন্য প্রান্ত থেকে আসছে। কিন্তু সমস্যা হল, ওই দিকটায় যাওয়ার কোনো রাস্তা নেই। আমরা নিজেরাই ঘুরে দেখেছি। দোতলার ওই অংশটা ভেঙে পড়ে গেছে। তবুও শব্দটা এগিয়ে আসছিল। রাহুল চিৎকার করে বলল, কে আছে? কোনো উত্তর নেই, শুধু হাঁটার শব্দ। তারপর আমরা একটা জিনিস দেখলাম যা আজও বিশ্বাস করতে পারি না। সিঁড়ির ওপরে আলো পড়ছিল, আর সেই আলোয় ধীরে ধীরে একটা ছায়া দেখা গেল। শরীর নেই, শুধু ছায়া। যেন কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীর নেই। আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। বুকের ভেতর শুধু একটা শব্দ, ধড়ফড় ধড়ফড় ধড়ফড়। ছায়াটা ধীরে ধীরে নড়ল। তারপর সিঁড়ির প্রথম ধাপে পা দিল। কিন্তু কোনো পায়ের শব্দ নেই, শুধু ছায়া নেমে আসছে। রাহুল হঠাৎ দরজায় জোরে লাথি মারল। দরজাটা খুলে গেল। আমরা দৌড়ে বাইরে বের হয়ে এলাম। গাড়িতে উঠে মন্টুকে চিৎকার করে বললাম স্টার্ট দিতে। গাড়ি চলতে শুরু করতেই আমি পিছনের আয়নায় তাকালাম। দোতলার সেই জানালায় কেউ দাঁড়িয়েছিল। লম্বা চুল, স্থির শরীর, মুখ দেখা যাচ্ছে না, শুধু দাঁড়িয়ে আছে। আমরা গ্রামের বাইরে এসে থামলাম না, সোজা শহরে ফিরে এলাম। পরদিন সকালে আমরা সিদ্ধান্ত নিলাম আবার গ্রামে যাব। দিনের আলোতে সবকিছু পরীক্ষা করব। নিজেকে বোঝাবো যে সবকিছু ভয় থেকে তৈরি। কিন্তু গ্রামে পৌঁছে আমরা আরেকটা জিনিস জানলাম। যে পরিবারটা বাড়িতে থাকত, তারা কেন পালিয়েছিল। তাদের 12 বছরের মেয়েটা প্রতি রাতে একই কথা বলত। একটা কাকু রাতে এসে আমার জানালার পাশে দাঁড়িয়ে থাকে। একদিন বাবা তাকে জিজ্ঞেস করেছিলেন, কাকু কি বলে? মেয়েটা উত্তর দিয়েছিল, ও কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে যায়। বাবা বলেছিলেন, তারপর? মেয়েটা বলেছিল, তারপর ও আমার পিছনে দাঁড়িয়ে থাকে। এই ঘটনার 1 সপ্তাহ পর পুরো পরিবার বাড়ি ছেড়ে চলে যায়। আমরা যখন বাড়ির ইতিহাস খুঁজতে শুরু করলাম, তখন আসল তথ্যটা পেলাম। ব্রিটিশ আমলে ছিল ট্রাভেলার্স লজ। পথিকরা এখানে রাত কাটাত। এক রাতে 3 জন যাত্রী নিখোঁজ হয়। কোনো লাশ পাওয়া যায়নি, শুধু তাদের জিনিসপত্র পাওয়া গিয়েছিল। আর একটা নোট। নোটে লেখা ছিল, আমরা ঘুমাতে পারছি না,
এখানে কেউ আমাদের ঘুমাতে দেয় না। এরপর থেকে জায়গাটা বন্ধ হয়ে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা আমরা পেয়েছিলাম শেষে। গত 50 বছরে এই বাড়ির মালিক পাল্টেছে 6 বার। আর প্রত্যেক মালিক একই কারণে বাড়ি ছেড়েছে। কারণ তারা সবাই একই জিনিস বলেছে, রাতে আমরা কখনো একা থাকি না। আজও বাড়িটা খালি পড়ে আছে। কিন্তু গ্রামের মানুষ বলে, রাতে দোতলার জানালায় আলো জ্বলে। আর কেউ না কেউ দাঁড়িয়ে থাকে, যেন নতুন অতিথির অপেক্ষায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না। কারণ এমন বাস্তব রহস্য আর ভৌতিক সত্যি ঘটনার গল্প আমরা নিয়মিত নিয়ে আসি।